ও তো ডিজে বাজানোটা যে অন্যায় বলেছিল এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তৃণমূল কণ্ঠস্বর কি দুটো চাপকালে সব বেরিয়ে যাবে স্যার, ভাড়া লাঠি দিয়ে দুম করে দুটো মারলে কণ্ঠস্বর বেরিয়ে যাবে। থার্ড ডিগ্রিটা প্রয়োগ করছেন না, থার্ড ডিগ্রি শুধু গরিবদের জন্য। তো যে গলার সাউন্ডটা দিচ্ছিল তার মধ্যে তো ডালমা ডালমা কুচকা রায় কালীঘাটের কাকু কাকু বলছিল সাহেবকে ছোঁয়া যায় না, সাহেবকে তো ছইনি, শুধু ডিম দিয়ে আপ্যায়ন করেছে, ছইনি তো। আজকে শুভেন্দু অধিকারী সরকার এসেছে তাই ডিজের গলাটা ডিজে কথাটা বলেছিলেন, ওটা সত্যি কি অভিষেক না একাবি হচ্ছে? আমি তো বলে দিয়েছিলাম দিদির আশেপাশে যারা আছে কেউ দিদির নয়, যে 3-4 জন মোল্লা যারা সব চলে যাচ্ছে এনসিপিতে চলে যাচ্ছে না, হ্যাঁ ওরা যাচ্ছে কারণ ওরা বাঁচতে চাইছে, কারণ প্রত্যেকের গায়ে গন্ধ আছে, দুর্গন্ধ আছে, ওরা বাঁচতে চাইছে আর বিজেপি করছে বিলটা পাস করাতে চাইছে। ওকে দেখে না সত্যি উন্নয়ন হয়ে যাবে, পার্লামেন্টে কিন্তু উন্নয়ন হয়ে যাবে, উন্নয়ন হয়ে যাবে বিজেপি দিকে। ওকে দেখলে লোক পাগল হয়ে যাচ্ছে আনন্দে। আর রচনা একটা আছে গো, রচনা বাড়ি দিল্লিতে নেই, বঙ্গে আছে, রচনা বাংলাটা দেখবে, শতবিরা দিল্লিতে দেখবে, কি দেখতে না ভাই, ওটাই তো উন্নয়ন, ফ্রি পয়সা দিয়ে লোক দেখতো। তৃণমূলে আমরা নাই, আমরা সবাই ইস্তফা দিলাম ভাই, তারপর বিজেপিতে আমরা যাই, নরেন্দ্র মোদী সুন্দর মুক্ত দেখতে চাই, তারপর আবার রাজ্যসভায় গিয়ে মধু খাই। দিদি গুন্ডামি তো পিএইচডি করেছে, হ্যাঁ। আচ্ছা চটটা যে মারলো তার মানে এইভাবে প্রকাশ্যে তার সে পার্টি লোক বলছে আমি অনুপ্রাণিত, কি আরাম দিদির চোট পেয়েছে, সৌভাগ্যবান। মানে এত দিদির থেকে না ভালোবাসা দিদিকে অনেক কিছু দিদি দিয়েছে, কিন্তু আমার প্রশ্ন যে দিদি না মাথা ঠিক নেই। দিদির এই যে খেপে গিয়ে চটটা মারলো এর পেছনে প্রধান কারণ কি? দিদির মানসিক স্থিরতা নষ্ট হয়েছে। তো একটা লোকের যদি মানসিক স্থিরতা নষ্ট হয় তাকে পাগলা করে দিতে হবে, নাহলে মেন্টাল ডাক্তার দেখাতে হবে, মানসিক ডাক্তার দেখাতে হবে। এই দায়িত্বটা অভিষেক পালন করেছে না? তুই বলো কোনো ডাক্তার দেখেছে অভিষেক? পিসির মধ্যে কোনো দায় নেই, পিসির কাছে সব নিয়ে নিলে একটা ডাক্তার দেওয়ার ক্ষমতা নেই। এই ইউসুফ পাঠান নবান্নে বৈঠক করেছিলেন, আমরা দেখেছিলাম। শতাব্দী রায়, আবু তাহের, এই নামগুলো কিন্তু বারংবার আসছে। এনসিপিআই তে যাওয়ার সম্ভাবনা একদম সব চলে যায়। সংখ্যালঘু তো দিদির উপর রেগে গেছে, এরা পাথর ছুঁয়ে এখনো সৌভাগ্য। দিদি সেনাবাহিনীর উপরে, দলবলের উপরে কি ছুটছে এখন? এই সনাতনী ভীতুগুলো কি ছুটছে তোমাদের মতো? সনাতনী ভীতুগুলো 3টে জিনিস ছুটছে। আরে দাঁড়াও বলতে দাও, 3টে কি? ডিম, টমেটো দাম বেড়ে গেছে, টমেটো ছুটে কাদা ছুট চাকতে দিলাম, কাদা গোবর। কিন্তু মোল্লারা খেপে গেলে মুশকিল আছে তো, পাথর ছুটবে তো, পাত্তারবাজি করতা হ্যাঁ। ওরা তো বাড়ি পুরো পাত্তারবাজি করতে গিয়েছিল, দেখেন খেয়াল করে। এবার ঘটনা যে 3-4 জন মোল্লা যারা সব চলে যাচ্ছে এনসিপিতে চলে যাচ্ছে না, হ্যাঁ ওরা যাচ্ছে কারণ ওরা বাঁচতে চাইছে, কারণ প্রত্যেকের গায়ে গন্ধ আছে, দুর্গন্ধ আছে, ওরা বাঁচতে চাইছে আর বিজেপি করছে বিলটা পাস করাতে চাইছে। শতাব্দী রায় রয়েছেন, শতাব্দী রায়ের নামটা রয়েছে। ওকে দেখে না সত্যি উন্নয়ন হয়ে যাবে, পার্লামেন্টে কিন্তু উন্নয়ন হয়ে যাবে, উন্নয়ন হয়ে যাবে বিজেপি দিকে। কত সুন্দর দেখতে, ওটাই তো উন্নয়ন। ওকে দেখলে লোক পাগল হয়ে যাচ্ছে আনন্দে। আর রচনা একটা আছে গো, রচনা বাড়ি দিল্লিতে নেই, বঙ্গে আছে, রচনা বাংলাটা দেখবে, শতবিরা দিল্লিতে দেখবে, কি দেখতে না ভাই, ওটাই তো উন্নয়ন, ফ্রি পয়সা দিয়ে লোক দেখতো। আগে পার্লামেন্টের লোকেরা পয়সা দিয়ে দেখতো, পার্লামেন্টে যারা বসে আশেপাশে পয়সা দিয়ে দেখতো, এখন ফ্রিতে দেখে। যাক ওকে একটু দেখে নেবে, ভালো থাকবেন, ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দিতে ডেডলাইন, কণ্ঠস্বরের নমুনা যদি না দেওয়া হয় তাহলে রক্ষা কবচ প্রত্যাহার, সপাটে হাইকোর্ট জানিয়ে দিয়েছে সৌগত ভট্টাচার্য। বুঝা গলার আওয়াজের টেস্ট যদি না দিতে চায়, ডিজে বাজান না দিতে চায়, তার মানে তো অপরাধী মনে হয়ে গেল। ধরো আমার ঘরে পুলিশকে ঢুকতে দেবো না, আমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তার মানেটা হলো তার মানে আমার কিছু গন্ডগোল আছে, লজিকটা শুন। এবার ধরো আমার কোনো গন্ডগোল নেই, আমার কোনো চুরি চামারি নেই, আমি পুলিশ করবো আসুন দাদা চকলেট খান, দাদা কোল্ড ড্রিঙ্কস খান, বেশিক্ষণ তো থাকুন, আপনি বেডরুমে একটু বিশ্রাম নিন, অনেকদিন ক্লান্ত হয়ে গেছেন, 4 দিন ওদের ঘুরছেন, একটু বেডরুমে বিশ্রাম নিয়ে আপনার একটা ভালো চাদর বিছিয়ে দিচ্ছি, শুয়ে যান, এইটা বলবো। তো যে গলার সাউন্ডটা দিচ্ছিল তার মধ্যে তো ডালমা কুচকা রায় কালীঘাটের কাকু, এই তোমাদের ওজনে গিয়েছিল না, সেই একদম এর মধ্যে দেখতে বিশ্বকাঠটা কি বলে ওরকম দেখতে, শ্মশানের কাঠ কঙ্কাল, কাকুর কাছে গিয়েছিল না, কাকু বলছিল সাহেবকে ছোঁয়া যায় না, সাহেবকে তো ছইনি, শুধু ডিম দিয়ে আপ্যায়ন করেছে, ছইনি তো। তো কালীঘাটের কাকু কত অ্যাক্টিং মেরেছে, 6 মাস শুধু কণ্ঠস্বর পরীক্ষার জন্য 6 মাস, তারপরে কণ্ঠস্বর বর্ণিত হয়ে গেছে। কালীঘাটের কাকু ইকুয়াল টু ভাইপো, ইকুয়াল টু জেল, ইকুয়াল টু ওই কি একটা আছে, ওই সেই জেলখানার বিখ্যাত জেলটার নাম কি, তিহার জেল। ও বিহারের পাশ দিয়ে তিহারে চলে যাবে, বিহারটাকে সাইড করে দিয়ে বল যাচ্ছে, মেসি কাটি নিয়ে যাচ্ছে, বিহার উত্তরপ্রদেশ সাইড করে দিয়ে একদম তিহার, এই জন্য ওয়ার্ল্ড কাপে খেলা হচ্ছে আর কি, বিহারের পাশ দিয়ে তিহার। তো আমার বক্তব্য হচ্ছে ডিজে বাজানোর কথা যখন বলেছিল তখন আদালত কোথায় ছিল, এটাও প্রশ্ন। আজকে যদি বিজেপি সরকার ক্ষমতায় না আসতো তাহলে ডিজে বাজানোটা চলতো, আদালত চুপ করে বসে থাকতো?
পশ্চিমবঙ্গে 11 কোটি মানুষ চুপ করে বসে থাকতে একটু তো উত্তর দাও তো। ও তো ডিজে বাজানোটা যে অন্যায় বলেছিল এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই জন্য আমার কণ্ঠস্বর হচ্ছে দুটো চাপকালে সব বেরিয়ে যাবে স্যার, ভাড়া লাঠি দিয়ে দুম করে দুটো মারলে কোনটা সব বেরিয়ে যাবে। থার্ড ডিগ্রিটা প্রয়োগ করছেন কেন? থার্ড ডিগ্রি শুধু গরিবদের জন্য? থার্ড ডিগ্রিটা কি শুধুমাত্র ওই বাসের পকেট মারের জন্য? কোটিপতি বাচ্চাদের জন্য থার্ড ডিগ্রি নয়, কোটিপতি বাচ্চাদের জন্য থার্ড ডিগ্রি নয়, এই অনন্যাদের জন্য থার্ড ডিগ্রি নয়, যেখানে মদ এবং গর্ভনিরোধক পাওয়া গেছে, অনন্যাদের জন্য থার্ড ডিগ্রি নয়। সুরুচি সঙ্গের কুরুচি কাজগুলো হচ্ছিল, ওখানে থার্ড ডিগ্রি যাবে না? থার্ড ডিগ্রি কি পার্থর জন্য, জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য, অভিষেকের জন্য নয়? এইটাই ক্লিয়ার করুন। গরিব লোকের জন্য থার্ড ডিগ্রি। আরেকটা কথা, যে যখন ডিজের কথা উঠেছিল তখন তো প্রচুর বিক্ষোভ হয়েছিল, আমরা তো প্রচুর বলেছিলাম। তখন এই বাংলার জনগণ, লয়ার, আদালত কোথায় ছিল? আজকে শুভেন্দু অধিকারী সরকার এসেছে, তাই ডিজের গলাটা, ডিজের কথাটা বলেছিলেন, ওটা সত্যি কি অভিষেক না একাবি হচ্ছে? তো অভিষেক সবাই জানেন, তো ছোট শিশুর বাচ্চারা জানে। তো ওকে আবার কণ্ঠস্বর দিতে নমুনা দিতে যাচ্ছেন না কেন? লাঠি তারিখে গণতন্ত্র ওই বুলটুজারটা কি আছে, এই এনকাউন্টারটা বলবো বলা যাবে না, ওটা গণতন্ত্রকে নষ্ট করে দেবো, এই রাগ হয়ে যাবে। আচ্ছা একে কি বিচুতি মাথা নেই, গোবর নেই? এই জানো তো টিম না পাচ্ছে না গো, গোবর আর কাদা দেখলে, কাদাটা আজকে সংযোজিত হয়েছে। 15 তারিখ যেতেই হবে, না হলে তার রক্ষা কবচ করতে হয়। তাহলে রক্ষা কবচ পাওয়ার পর, যাওয়ার পর আবার কি তারিখ পে তারিখ হবে নাকি? সুপ্রিম কোর্ট যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যাবে? এত পয়সা আছে, পয়সা করতে পেলে গো, অত পয়সা কোথায় তো পায় গো? তিনি নমুনা দেবেন নাকি সুপ্রিম কোর্ট যাবেন? হ্যাঁ, মানে তারিখ পে তারিখ করবে, বিলম্বিত করবে। আচ্ছা বিলম্বিত করার জন্য আইন নেই? যেমন ধরুন কোনো কেসের ক্ষেত্রে যেটা অটোমেটিক বলার কথা, খামোকা সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, আদালতকে বিলম্বিত করেছে, তার জন্য তো স্পেশাল কিছু ধারা থাকা উচিত, যে বিলম্বিত করে যদি সত্যটাই প্রমাণিত হয়, যে আগেই বলে দিতে পারতো। এই বিচার ব্যবস্থাকে নাকারি জীবনে খাইয়েছে, পুলিশকে নাকারি জীবনে খাইয়েছে, তার জন্য অতিরিক্ত কিছু ডোজ হওয়া দরকার ছিল। যেমন ধরুন বিশ্বাসঘাতক কুলাঙ্গার কে, যেমন ধরুন ওই কুণাল ঘোষ কুলাঙ্গার, সে ডাকাতানি বলে সে আবার মমতা ব্যানার্জিকে বললো দিদি দিদি, ওটা হচ্ছে সিঙ্গেল ডোজ। আবার ঋতব্রত সে বললো, কুলাঙ্গার বলেছিল প্রথমে সিপিএম করতো, তারপরে ওই সব বারিশটা চেটে ঝামেলা হয়ে গেল। তো তারপর দিদি ভালো, দিদি ভালো, দিদি শ্রেষ্ঠ, বিজেপি নোংরা নোংরা বলে আবার বিজেপি দিকে দিদিকে নোংরা বলছে। তাহলে ডবল অ্যাকশন, মানে দুটো লাঠি যদি মারা হয়, একটা লাঠি পড়বে ওই কুণাল ঘোষের মাথায়, সিঙ্গেল কুলাঙ্গার, এটা হচ্ছে ডবল কুলাঙ্গার। ডবল ডোজ দিতে হবে, ডবল অ্যাকশন ডোজ বা ডবল কুলাঙ্গার। এই যারা NCPI করেছে না, এনসিপিআই তে কি ইউসুফ পাঠান, মোল্লাগুলো সব চলে যাচ্ছিল। আরে মোল্লা রে, নবান্নে গেছিলেন কালকে, মোল্লাকে ওকে যেতে লাগে, ইস্যু পাঠান হুমায়ুন কবি জিতেছিল তো। ভাগীরথী জলে ডুবিয়ে দেওয়ার কথাটা মেরে কুচি না করে প্লাস্টাস, এটা তো দিদি বলেছিল হুমায়ুন কবিকে একটুখানি গরম খাওয়ানো, মোল্লাদের গরম খাওয়ালে ইউসুফ পাঠান ভোট পায়। ইউসুফ পাঠানের জেতার পেছনে হুমায়ুন কবির আছে, ইউসুফ পাঠানের জেতার পেছনে ভাগীরথীতে কেটে ফাঁসি দেওয়াটা আছে। আসলে তো একে তো হেফাজতে দিতে পারে, ইউসুফ পাঠানকে নিয়ে বলতে পারে আপনি ভাগীরথীতে বলেছিলেন, এইটা আপনাকে প্রমাণ করতে হবে দিদি বলেছিল নাকি, বলবো না ঠিক বললাম? তাহলে সেই অ্যাঙ্গেলে দিদিকে ধরতে হবে। তো দিদি কেমন ভালো আছে তো? আচ্ছা দিদির জন্য মায়া হচ্ছে আজকাল, কেউ দেখার নেই। আচ্ছা দিদি কাকে চড় মেরে দিচ্ছে না তোমাকে? না কাকে? শতাব্দী রায়ও এই তোমাকে আর কি চড় মেরেছে দিদি? কাকে মারলো চড়টা? ধাম করে চড় মারলো কাকে? অন্য লোককে, ওর পার্টির লোককে? তোমাকে মারেনি তো? তুমি কিন্তু সাবধানে দেখবে, রেগে গেলে হাতের জোর আছে। দিদি গুন্ডামি তো পিএইচডি করেছে। হ্যাঁ আচ্ছা চড়টা যে মারলো, তার মানে এইভাবে প্রকাশ্যে তার সে পার্টির লোক বলছে আমি অনুপ্রাণিত, কি আরাম, দিদির চড় পেয়েছে, সৌভাগ্যবান। মানে এত দিদির থেকে না ভালোবাসা দিদিকে, অনেক কিছু দিদি দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন যে দিদি না মাথা ঠিক নেই, দিদি বলি তোমাদের মায়া নেই, এই এত যে টর্চার আমরা সহ্য করতে পারছি না। আমি আগে দিদি যাবো, আমি ওই জায়গায় যাবো না, আমি দিদিতে যাবো। দিদি থেকে সরে যাচ্ছে একবার, দিদিকে এত পর্যন্ত। দিদির জন্য মায়া মমতা তোমাদের থাকুক, তোমাদের এই বঙ্গ টিভি দিদিকে নিয়ে কত লড়াই করে করে তোমরা এই জায়গায় এসছো। দিদি না থাকলে কাকে তুমি করতে, সাথে যুদ্ধ করতে, তোমরা যুদ্ধ কাজ করেছো। এই যে সরকারটা এসেছে, তোমরা তো বকবক করে এনেছো, তো যুদ্ধটা করলে ছাড় সাথে দিদির সাথে। যে দিদি ছিল প্রতিপক্ষ, এই টিভি চ্যানেলগুলো আছে না, তারা বলে দাদা খুব খারাপ দিন যাচ্ছে, আজকে না তৃণমূলের চাঁটার জন্য লোক পাচ্ছি না, তৃণমূলে কাউকে নিয়ে চাঁটবে এই টক শোতে, বলে আজকে না চাঁটার মতো কাউকে পাচ্ছি না, তাদের একটা চাঁটার লোক ঠিক করে দিন না। তারপর দু একজন তৃণমূল থেকে চলে যায়, জানেন তো, বাংলা থেকে চলে যায়, চাঁটবে বলে চায়, মানে চাটুন খাবে বলে। টিভিতে আমাকে দেখিয়েছে, চাটুন দিয়েছে, কি ভালো। তো দিদির এই যে খেপে গিয়ে চটটা ভালো, এর পেছনে প্রধান কারণ কি? দিদির মানসিক স্থিরতা নষ্ট হয়েছে। তো একটা লোকের যদি মানসিক স্থিরতা নষ্ট হয় তাকে পাগলা করে দিতে হবে, নাহলে মেন্টাল ডাক্তার দেখাতে হবে, মানসিক ডাক্তার দেখাতে হবে। এই দায়িত্বটা অভিষেক পালন করেছে না? তুই বলো, কোনো ডাক্তার দেখেছে অভিষেক?
পিসির মধ্যে কোনো দায় নেই? পিসির কাছে সব নিয়ে নিলে একটা ডাক্তার দেওয়ার ক্ষমতা নেই? এই মনীষা, তুমি আমি যাই, দিদিকে ডাক্তার দেখাই, দিদি কষ্টে যাও বলো। স্যার একেবারে কষ্ট- সংখ্যালঘু সম্প্রদায়ও মুখ ফিরিয়ে নিচ্ছে মমতা থেকে। ইউসুফ পাঠান, আবু তাহের, এক ঝাঁক 4 জন শতাব্দী রায়ের এনসিপিআই তে জয়েনের সম্ভাবনা। আচ্ছা, আমি এমন একটা কথা দাওয়াতে গেছিলেন। তোমাদের বঙ্গ টিভিতে বলেছি, এটা লাগেনি বলো তোমাকে? আমি তো বলে দিয়েছিলাম, দিদির আশেপাশে যারা আছে কেউ দিদির নয়। দিদির আসলে হচ্ছে রোজিনার মাসুয়াত্তার, এই দুজনকে দিদির লোক। আর শফিকুল বলে ছেলে সেও আছে, আর মানব বলে একজন ছিল সেও নেতা হয়ে গেছে, সেও আছে। এইগুলো আছে, ক্যাম্পেন কলিং বলে একটা আছে, তারাও আছে। সব এরা হচ্ছে দিদির লোক। আর রিপাবলিক বলে তো দিদির 1 নম্বর লোক, সারাক্ষণ দি 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 দি, উঠতে বসতে দি 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 দি। এবিপি আনন্দ এখন অবশ্য দিদির একটুখানি যেন কেমন কেমন হয়ে গেছে। যাক, আমার বক্তব্য হচ্ছে অন্য জায়গায়। আমি তোকে সোজা কথা বলছি, আমরা ছিলাম দিদির লোক। দিদিকে পথ দেখিয়েছি, মত দেখিয়েছি, সাবধান করেছি, পারো বলেছি আপনার কেউ নেই গো, আপনার কেউ নেই গো, আপনার আপনার আমরা আছি গো, এই ঋতব্রত নেই গো, এই কেউ নেই গো, শুনিনি। আজকে যেটা হবা সেটা হচ্ছে, সব পাল্টি খাবে। রাজীব কুমার কোথায় যাবে? কোয়েল মল্লিক তো ইস্তফা দিয়েছে, রাজীব কুমার কোথায় যাবে? রাজ্যসভায় ছিল রাজীব কুমার। সে সুন্দরবনে যে টাকা পয়সা লুকিয়ে রেখে দিয়েছে, বন দপ্তরে লুট করে সেই টাকা নিয়ে বিদেশে যাবে, বলো কি বলবো? রাজীব কুমার বিজেপি তার নেবে না, বিজেপিতে বারণ করা আছে। আমি আর রোজিনা মিলে বারণ করে এসেছি, ওখানে নেওয়া যাবে না। রাজীব কুমার মানে রাজ্যসভায় থাকবেন না না, কেন? ওরা পুলিশের রাজীব কুমার, ওরে বাবা, আমি তো রাজীব বন্দ্যোপাধ্যায় ভেবেছি। ও রাজ্যসভায় গেছে না, না ও এখন দেখি কোথায় গিয়ে অমিতির পায়ে পায়ে ধরে কি দেখো, এতে বোঝা মুশকিল। IPS বাবারে কত ইয়েস আছে সব। তো আমার বক্তব্য হচ্ছে কিরকম, বিজেপিতেই আমরা নাই, আমরা ইস্তফা দিলাম ভাই, তারপর দিন বিজেপিতে যাই, বা তৃণমূলে আমরা নাই, আমরা সবাই ইস্তফা দিলাম ভাই, তারপর বিজেপিতে আমরা যাই, নরেন্দ্র মোদীর সুন্দর মুক্ত দেখতে চাই, তারপর আবার রাজ্যসভায় গিয়ে মধু খাই। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং আরো একজন রয়েছে, তিনি 3 জনে মিলে চলে গেলেন। প্রকাশজিৎ বড়াই বিজেপির। হ্যাঁ, কেমন লাগছে সত্যি, কেমন হচ্ছে না? আমি শুধু বলি, বিজেপিকে বলি একটুখানি দেখাশোনা করুন, চারিদিকে না চোচরিমাই শুরু হয়ে গেছে, উপর মহলে হলো নিচের দিকে হবে তো। একজন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট তারা সব আছে, 10 লাখ টাকা নিয়েছে, বলছে টাকা নেই, তুই এটিএমটা দে, এটিএম পাসওয়ার্ড দে, আর তোর বউয়ের সোনার গলায় একটা চুল ছিল, হাত দেখি তোমার, ওটাতে তোর মানি ব্যাগ দেখি, মানি ব্যাগ দিয়েছি। এই তোর 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 ব্যাংকে কত দেখি, 13,000 টাকা ব্যাংকে, মানি ব্যাগে 5,000, 13 5 কত, ওই 18,000, আর সোনার গয়না ওই কানে, মেয়ের কানে তুলছিল একটা, আর বউয়ের গলায় একটা হাত ছিল, আর এই ভাইয়ের কাছ থেকে কি তোর ভাই ছিল নাকি, তার আবার এটিএম ছিল, সব তুলে ভাঙা করে দিচ্ছে। হ্যাঁ। ওই 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 একজন ওই শান্তিপুরে কি, আচ্ছা শৈবাবু আপনি এই তো বলে দিচ্ছে কটার সময়, কখন, কত মিনিট, কত সেকেন্ড কি হয়েছে। এরা কারা? এরা না ওই শেখরদের থেকে শিখছে, যে দাদারা যদি উপর মহলে এমন করে, আমরাই বা করবো না? সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াই। হ্যাঁ, এদের থেকে শিখছে যে কিরকম পাল্টি হয়, পচন। আমি শুধু বলছি বিজেপিকে প্লিজ ধৌত পরিশুদ্ধ করুন। বিজেপি শুধু কারো দাদুর সম্পত্তি নয়, অনেক কষ্ট করে বাংলার জনগণ বিজেপি কিনেছে, অনেক কষ্ট করে গেছে, অনেক খেটে, অনেক রক্ত ঝরিয়ে, 321 জনের প্রাণের বিনিময়, অজস্র লোকের ইজ্জত হানির বিনিময়, অজস্র লোকের ঘর জ্বলে গেছে, পড়ে গেছে, আমরা রক্তাক্ত হয়েছি। আমরা বিজেপি করিনি বটে, কিন্তু সরকার বদল চেয়েছিলাম, বিকল্প ছিল বিজেপি, আমরা ডাইরেক্ট বিজেপি নিশ্চয়ই করিনি, তাহলে বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরতে। আমরা অনেক কষ্ট করে এটা পরিবর্তন চেয়েছিলাম। তলার পচনগুলো কোত্থেকে এলো, ফিল্ট্রেশন পদ্ধতিতে উপর থেকে নিয়েছিলাম চালাতো। কেউ যারা ভালো আছেন তারা বাকি কালোদেরকে একটু ঠিক করুন, এটা আমার করজোরে বিরতি, প্লিজ দেখুন। আমার কাছে কিচ্ছু নেই, কোনো ভালো খারাপ কিছু নয়। শেষ দিন পর্যন্ত যখন দেখতে পাচ্ছিল অন্যায় হচ্ছে, যে কামদানি হচ্ছে দেখে চুপ থাকে, যে হাঁসকালি হচ্ছে দেখে চুপ থাকে, যে বরুণ বিশ্বাস হচ্ছে দেখে চুপ থাকে, যে যে এই শিলিগুড়ি হচ্ছে দেখে চুপ থাকে, বসিরহাট হচ্ছে দেখে চুপ থাকে, কালিয়াগঞ্জ হচ্ছে দেখে চুপ থাকে, আরজিকর হচ্ছে দেখে চুপ থাকে, তাকে ভালো বিজেপি বলা যায় না, ভালো তৃণমূল, ভালো তৃণমূল বলা যায় না, তাদের মানুষই বলা যায় না। হতে পারে সুন্দর ইংলিশে কথা বলে, হতে পারে অত্যন্ত উচ্চ বর্গের মানুষ, হতে পারে অত্যন্ত উচ্চ বংশ, কংসরাজের বংশধর, উচ্চ বংশ, তাতে কিচ্ছু হয় না। তারা আসলে পাঁচাটা নির্মম, নিষ্ঠুর, অপদার্থ, পচন, দুর্গন্ধ, ভালো বলে কিছু হয় না। ধন্যবাদ। 200 জনকে এসটিএফ ধরলো এই বারুইপুর কাণ্ডে, বারুইপুরে যে ইন্দ্রজিৎ খুন প্লাস এই বারুইপুর কাণ্ডে। 200 জনকে ধরেনি, 37 জনকে ধরেছে। 200 জন, এখন কি 200 জন বলছে আমি জানি না। এসটিএফ আমি পরিষ্কার করে বলছি, সাবধান হয়ে যাক, চারিদিকে যা গন্ডগোল চলছে, যা অন্যায় চলছে, আমি প্রত্যেকটা বঙ্গবাসীকে বলছি, গভর্নমেন্ট কিন্তু খুব স্ট্রিক্ট পদক্ষেপ নিচ্ছে।
প্রচন্ড স্ট্রিক্ট পদক্ষেপ, বিশেষ করে নারী সুরক্ষা, দুর্নীতি, এই দুটো ইস্যুতে যারা দুর্নীতি করছে। এবং তারপরেও আজকে দেখলাম ওই লেক টাউনে 6 বছরের একটি বাচ্চাকে রেপ করা হয়েছে, আজকে হসপিটাল ভর্তি দেখছিলাম। শেষ কোথায়? পচন দূর করতে হবে। আর একটা কথা বলে রেখে দিই, এই বারুইপুরের মতো ঘটনার মূল অসুখটা দেখতে হবে। চারিদিকে বেকারত্ব, হতাশা, যুব সম্প্রদায় আরো হতাশ, তাদের সামনে কিচ্ছু নেই, তাদের এন্টারটেনমেন্ট কিচ্ছু নেই, দুবেলা ভাত জোটে না, কাজ নেই, কর্ম নেই। অনেকে মাদকাসক্ত হয়ে গেছে, মদের ঠেক তৈরি হয়েছে, মদের র্যাকেট তৈরি হয়েছে, ড্রাগের র্যাকেট তৈরি হয়েছে। বারুইপুরের ওই স্টেশনের ধারে ধারে, ঝোপঝাড়ে, এই গাছপালার মধ্যিখানে, ঝিলের পাড়ে প্রচুর লোক মদ তাড়ি খাচ্ছে। ভদ্রলোকেরা ওই সুরুচির সঙ্গে মদ তাড়ি খায়, সুরম্য ঘরে, আর গর্ভ নিরোধক রাখে, ওদের মহিলারা ঠিক কন্ট্রোলের মধ্যে থাকে। এখানে এরা মহিলা পায় না, তাই রাস্তাঘাট থেকে বাচ্চা তুলে নিয়ে চলে যায়। এই অসুখ দূর করতে গেলে এই লোকেদের কাজের বন্দোবস্ত করতে হবে, এদের এই ম্যাল প্র্যাকটিস বন্ধ করতে হবে, কঠোর হাতে এই মাদক পাচার বা মাদকাসক্তদের দমন করতে হবে। নারী পাচার হচ্ছে, আমার কাছে খবর হচ্ছে বারুইপুর থানার আন্ডারে বিগত 3 বছরে 35 জন নাবালিকা নিখোঁজ হয়ে গেছে। কজন? থানায় রেজিস্টার, তাদের নাম নথিভুক্ত থানায় 35 জন, তাদের রিকভারি করতে পারেনি থানা। তাদের মধ্যে ওই নির্যাতিতা, ওই ছোট্ট নির্যাতিতার মধ্যে 20-30 জন থাকতেই পারে, যাদেরকে 3-4-6 জন মিলে ধর্ষণ করে জলে ডুবিয়ে দিয়েছে, মেরে দিয়েছে, কুচি কুচি কেটে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, নিউজ হয়নি। কেউ কেউ তো পাচার হয়ে গেছে বোম্বাই, দিল্লিতে, কোথাও হতে তো পারে। 35 জন, 2 জন নয়, শুধু বারুইপুর থানার আন্ডারে বিগত 3 বছরে। ভাবতে হবে। ধন্যবাদ।